প্রিয় দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের এই আয়োজনে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এই সিরিজটিতে তারাই অতিথি হয়ে আসবেন যারা নন্দিত করেছেন নিজের নাম, উজ্জ্বল করেছেন ভবিষ্যৎ, অবিরত সার্থক করে চলেছেন মানব জন্ম এবং সফল করেছেন তাদের স্বপ্ন। ঠিক তেমনই একজন আজ আমার অতিথি হয়ে এসেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি। গত ৩০ বছর ধরে তিনি বাংলাদেশের দূতাবাসের হয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওয়াশিংটন ডিসির বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। তিনি একজন মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি গুড গভর্নেন্স, পাবলিক পলিসি এবং ফরেন পলিসি নিয়ে গবেষণা করছেন। আসুন পরিচয় করিয়ে দিই তার সাথে। জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন ধন্যবাদ কবির, কবিতা। স্বাগত আপনাকে কবিতার আপনাকে সাথে অনেক আজকের ধন্যবাদ। আয়োজনে। অনেক কেমন ধন্যবাদ আছেন? আপনি সুযোগ দেওয়ার জন্য। খুব ভালো। আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি। আমার খুব ভালো লাগছে আপনাকে দেখে। আমরা যদিও একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। কোভিড ১০ মাস ধরে আমরা প্রায় যুদ্ধ করছি। তো আমার ১ম প্রশ্নটাই আপনার কাছে। গত ৪ দশকে বাংলাদেশে অনেক সংক্রামক ব্যাধি, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জিয়া, ডেঙ্গু, সার্স, মার্স, চিকেনগুনিয়া আরো অনেক কিছু এবং এর মধ্যে এখন চলছে কোভিড। শেষ পর্যন্ত কোভিডের ভ্যাকসিনও এসে গেল বাজারে। এ নিয়ে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এমনকি আমেরিকাও আছে। বাজারজাত করা নিয়ে সবাই একটি প্রতিযোগিতায় নেমেছে। তো আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের জনগণ কোন দেশের ভ্যাকসিন নিতে আগ্রহী? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা বলছিলেন যে আ বাংলাদেশের জন্মের আগেও আমরা এই দেশে বিভিন্ন ধরনের মহামারী দেখেছি। গত ৫০ বছর ধরেও আমরা বিভিন্ন সময়তে এগুলো দেখেছি। কিন্তু এবারে কোভিডের বিষয়টা এমন একটা দুর্যোগ যেটা আমার মনে হয় আমরা তো দেখিনি গত ১০০ বছরে কিন্তু পৃথিবী এটা দেখেনি। এবং এটা খুব আ আমি বলব যে খুব দুর্ভাগ্যজনক যে ইতিমধ্যেই বহু প্রাণ ঝরে গেছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাই, শ্রদ্ধা জানাই এবং বহু মানুষ কিন্তু এখনো সংগ্রাম করছে এবং সেটা বাংলাদেশে বলেন, আপনি যে দেশে আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু এখন ১ নাম্বারের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো কাজেই আমরা সকলের সুস্থতা কামনা করি, সকলেই ভালো থাকুন সেটা কামনা করি। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের জবাবটা এভাবে দিব যে আসলে ভ্যাকসিন তো ৪-৫ টা বা ৬ টা ভ্যারাইটি নিয়ে বেরিয়েছে এখন। আ আজকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে Pfizer এর ভ্যাকসিন আ আ রোল আউট করছে, অর্থাৎ তাদের টিকা দেওয়ার কাজে নেমে পড়েছে। গত ২ দিন আগে থেকে যুক্তরাজ্যে সেটা হয়েছে। চীনে রাশিয়াতে এগুলো হচ্ছে। আ অক্সফোর্ডের সাথে মিলে ভারতের সিরাম ইনস্টিটিউট সেটা করছে। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে আমরা কোনটা পছন্দ করি তার চাইতেও বেশি যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কোনটা সহজলভ্য, কোনটা কার্যকর এবং কোনটা দ্রুত পাওয়া যাবে। এবং সেই সাথে দামের দিক থেকেও আমি বলব যে যেটা আমাদের জন্য সহনীয় হয় সেটাও দেখতে হবে। তবে আরেকটা টেকনিক্যাল জিনিসও এখানে আমাদের বিবেচনা রাখতে হবে। আজকে দেখছিলাম যেটা আ Pfizer এর আ প্রোডাক্ট BioNTech and Pfizer ওটা 70 ডিগ্রি মাইনাসে রাখতে হবে এবং হুম, হুম। এই পর্যায়ে রাখবার মতো পরিকাঠামো কিন্তু আমাদের উন্নয়নশীল দেশগুলোতে নাই। এবং বাংলাদেশে তো আমরা মোটামুটি ধরেই নিতে পারি যে এই ধরনের আমরা এই ভ্যাকসিনটা আমদানি করলেও সেটা যে বাজারজাত করব তার জন্য যে পরিকাঠামো দরকার সেটা কিন্তু আমাদের নাই। তো কাজেই বাংলাদেশের বাস্তবতার আলোকে আ যেটা মোটামুটি আমাদের যেটুকু পরিকাঠামো আছে তার সাথে যেন সাযুজ্যপূর্ণ হয়, সেটাও কিন্তু আমাদের কাছে একটা বিবেচ্য বিষয় হিসেবে থাকা দরকার। কারণ আমি আমদানি করলাম, ব্যবহার করা গেল না। তাতে তো হুম, হুম। অর্থের অপচয় ছাড়া কিছু হবে না। তো কাজেই আমাদের অনেকগুলো বিষয় ভেবে তবেই আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। হ্যাঁ, সংরক্ষণের ব্যাপারটা একটা বিরাট ব্যাপার এখানটাতে। কিভাবে আমরা এটাকে সংরক্ষণ করব?
এবং এটার সাথে আর একটা ব্যাপারে যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনারা কিভাবে এত বৃহত্তর একটা বহুল লাইক জনগোষ্ঠীর একটা দেশ আমরা এই 17 কোটি মানুষকে কিভাবে দেয়া হচ্ছে এটা আমরা ট্র্যাক রাখবো কিভাবে? ধন্যবাদ। খুবই একটা আমি বলব যে সময়োপযোগী প্রশ্ন করেছেন। তবে আমি এটা নিয়ে একটু গর্বই করে বলবো কথাটা যে দক্ষিণ এশিয়াতে তো বটেই, পৃথিবীতে যে কটা দেশ এই যেকোনো ধরনের ভ্যাকসিন, সেটা আপনি পোলিও ভ্যাকসিন বলেন, আর সেটা ম্যালেরিয়া প্রতিরোধের ভ্যাকসিন না, সেটা অন্যান্য ব্যবস্থা ছিল। এবং বিভিন্ন সময়তে যে মহামারীর জন্য যে ধরনের এই প্রাথমিক সেবাগুলো বাংলাদেশ কিন্তু গর্ব করতে পারে। এবং বাংলাদেশই বোধহয়, আমি এখন না, এখন থেকে ২০ বছর আগে যখন ভারতে কাজ করেছি, হুম, হুম। তখন আমার কাছে যখন WHO এর লোকেরা বলতো যে বাংলাদেশ কিন্তু পোলিও ফ্রি, আমি তাদের জিজ্ঞেস করেছি, তাহলে তোমরা বাংলাদেশকে পোলিও ফ্রি ডিক্লেয়ার করছো না কেন? তখন তারা বলতো যে পারছি না এই কারণে যে তোমার প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কিছু জায়গায়, বিহারের কিছু কিছু জায়গায় এখনো পোলিও আছে বলে আমরা এই অঞ্চলকে পোলিও মুক্ত বলে ঘোষণা করতে পারছি না। কিন্তু এটা গর্বের সাথে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে কটা জায়গাতে সাফল্য আছে, যেগুলো আমরা গল্প কম করি হয়তো, বা এইগুলোর চাকচিক্যটা কম, সেই একটা জায়গা কিন্তু আমি বলবো যে অনেক আমাদের সীমাবদ্ধতার মধ্যেও প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে, আমি বলবো যে উম, যথেষ্ট পরিমাণে মানুষকে সেবা দিতে পেরেছি। এবং যে রোগগুলো এই দেশে সাধারণ মানুষকে ব্যাপকভাবে আক্রান্ত করত, সেগুলোকে আমরা অনেকটা দূরীভূতও করতে পেরেছি। এবং এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমি নিজের চোখে দেখেছি। আমি কূটনীতি ছাড়াও আমার একটা শখ বলতে পারেন ছিল, এখনো আছে, সেটা হচ্ছে মাঠে ময়দানে গিয়ে জীবন কিভাবে পরিবর্তিত হচ্ছে সেগুলো একটু দেখা। এবং আমি দেখেছি বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের সাধারণ গ্রামের চাষি বা সাধারণ স্বাস্থ্যকর্মী টিফিন ক্যারিয়ার মতো একটা কুলিং বক্সে করে নিয়ে এই ভ্যাকসিন নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ভ্যাকসিন দিয়েছে। তো কাজেই আপনি যদি জিজ্ঞেস করেন যে আমরা এত বড় জনগোষ্ঠীকে কিভাবে ভ্যাকসিনেট করব, তাহলে আমি বলবো যে আমাদের গত দিনের সফলতা ইতিমধ্যেই হুম, আমাদের জন্য পথ দেখিয়ে রেখেছে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা তো আছেন, এবং হুম, মাঠ হুম, পর্যায়ে যারা কাজ করেন, তারা কিন্তু নিবেদিত প্রাণ। এবং তারা সেই নিবেদিত প্রাণ মানুষগুলো এখনো, আমার ধারণা, এই রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশনের কাজটা যদি দেয়া হয়, তারা কিন্তু সেটা করতে পারবেন। এবং এখানে আরো একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে শুধু সরকারি উদ্যোগে কিন্তু এটা হবে না। এই মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা কিন্তু হুম, হুম। বিভিন্ন স্থানীয় পর্যায়ে, আমরা যেটাকে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বলি, যাদেরকে কখনো কখনো এনজিও বলি, মাঠ বলা হয়। কর্মী বলি, এই তারা কিন্তু এই কাজগুলোতে খুবই সক্রিয়। এবং সরকারের এই নীতিগত অবস্থান বা নীতিগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়িত করে একটা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে যে স্বাস্থ্যসেবা আমরা দিতে পারি সাধারণ হুম। মানুষের জন্য, বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা যেগুলো আছে, সেগুলোতে আমরা দিয়েছি আগে। এবং আমি কিন্তু আশাবাদী যে এটাও আমরা করতে পারবো। তারপরে আরেকটা কথা বলে শেষ করি, আমরা কিন্তু গোপনে গোপনে নয়, অনেক ছোটখাটো কাজ দিয়ে কিন্তু বিশ্ব জয়ের মতো কাজ করে রেখেছি। আজকে যেটা ওআরএস বলেন আপনারা, কলেরা প্রতিরোধের জন্য, বা হুম, হুম। এখন যেটা ডায়রিয়া প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়, এই ওআরএসটাও কিন্তু এই বাংলাদেশেই তৈরি হয়েছিল প্রথম। এই খাবার কলেরা স্যালাইন। বিশ্বাস বাংলাদেশে হয়েছে। আজকে বিশ্বময় পৃথিবীর মানুষ ওআরএস সর্বত্র ব্যবহার করে, হয়তো ভুলে গেছে, কিন্তু আমরা কিন্তু গর্ব করে সবিনয়ে বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের স্বাস্থ্যকর্মী এবং আমাদের আন্তর্জাতিক বন্ধুরা যারা আছেন, আমি এখন এই যে জনস হপকিন্স ইউনিভার্সিটির ফিজিশিয়ানসের কথা, রিসার্চারদের কথাও মনে করব, তারা মিলে কিন্তু আমরা এই ওআরএস 60-এর দশকে আমরা ওআরএস তৈরি করেছিলাম ডাবের পানি দিয়ে এক্সপেরিমেন্ট করে। সেই মতলবের গ্রাম থেকে তৈরি হয়েছিল জিনিসটা। সেটাই কিন্তু আজকে বিশ্বময়, সারা পৃথিবীর কাছে মানুষকে বাঁচাচ্ছে, রোগ প্রতিরোধে ভূমিকা রাখছে। তো কাজেই বাংলাদেশে আমরা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই কোভিড এর কনটেক্সটে আমরা কতটা কার্যকর হতে পারি। আমরা যদি মনে করি কার্যকর হতে চাই, আমার বিশ্বাস এটা বাংলাদেশের সেই সক্ষমতা আছে, মানুষের সেই
আর শক্তিটা আছে, শুধু মানুষকে মোবিলাইজ করা কাজটা করতে হবে। বাহ! আমরা অনেক ভালো তথ্য জানতে পারলাম। যেটা হয়তোবা আমরা সবাই অনেকেই ভুলে গেছি। আ যদিও আম এটা আমাদের জন্য একটা গৌরবের গাথা। আর আ এই প্রসঙ্গে এখন যেহেতু আপনি বিভিন্ন দেশে আম রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং কূটনৈতিক দায়িত্ব পালনটাই আপনার প্রধান কাজের একটা অংশ ছিল। এখন আপনি ফরেন পলিসি নিয়েও কাজ করছেন। তো আমার এবারের প্রসঙ্গটা হচ্ছে, আপনাকে আমেরিকা বাংলাদেশ রাষ্ট্রদূত হয়ে থাকার সময় যখন দায়িত্ব পালন করছিলেন, সেই সময়ে অনেক কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হয়েছে গুরুত্বপূর্ণ। অনেক দ্বিপাক্ষিক চুক্তিতেও স্বাক্ষর করতে হয়েছে। আপনার অভিজ্ঞতায় আমেরিকায় কোন সেক্টরে বাংলাদেশে ঋণ সহায়তা দিয়েছে? এবং এটা চায়না, কোরিয়া, জাপানের তুলনায় আ ভারতের তুলনায় এটা কতটা আ গুরুত্বপূর্ণ ছিল? বা উম ওরা কেমন দিয়েছে? জাপান, চায়না, কোরিয়া, ভারত এবং আমেরিকা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি একটা বেশ তুলনামূলক জায়গায় নিয়ে গেছেন প্রশ্ন দিয়ে। আমি একটু যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা বেশ অনেক দিনের পুরনো সম্পর্ক। আ এবং যদি বলেন আপনি সুদূর প্রসারী সম্পর্ক, তাহলে সেটা কিন্তু আছে। আমরা আজকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি, আমাদের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানান কথাবার্তা আছে। আ এবং কখনো, কখনো বিষয়টাকে সরলীকৃত করে ফেলি আমরা। কিন্তু দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আপনি যে কটা আজকে ভালো প্রতিষ্ঠান আপনি দেখছেন, যেগুলো নিয়ে সারা পৃথিবীর কাছে আমরা মানুষ তৈরি করে সেই মানুষগুলোকে উপস্থাপন করতে পারছি, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এই দেশে তৈরি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটা বুয়েট বলে পরিচিত আজকে, ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা সকলেই মোটামুটি চেনে, এগুলো কিন্তু তৈরি হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জায়গাটাতে কিন্তু একটা বলিষ্ঠ যোগাযোগ ছিল, এখনো আছে। এখনো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৪-৫ হাজার ছাত্র হায়ার এডুকেশনের জন্য যায় এবং তাদের অনেকেই আবার এখানে ফেরত এসে বেটার ম্যানেজমেন্ট, আর ড্রয়িং ইনভেস্টমেন্ট এবং মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করছে। আর আমার সময় যদি বলেন, সেক্ষেত্রে আমি যদি বলি, দুর্যোগ ব্যবস্থাপনায় একটা বড় সাহায্য আমরা পেয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আপনাদের মনে থাকবে সিডারের কথা, ২০০৭ সালের নভেম্বর মাসে। সিডারের সময় কিন্তু যখন সিডারটা হয়, তখন আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চল বিধ্বস্ত হয়ে গেছে। প্রায় ৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই অবস্থায় সিদ্ধান্তের বিষয় ছিল, আমাকে কে এই বিপদ থেকে বা এই সময়কে আমাকে সহায়তা করতে পারে। এবং আমি বলবো, আমার বন্ধুরা যারা ওখানে যাদের সাথে কাজ করি, তাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি, তারা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এখানে সিডারের আক্রমণে বা সিডারের আঘাতে মৃত্যুর পর আর একজন মানুষও কিন্তু মরে। সেখানে আপনি বলেন সুপেয় পানি দেওয়া থেকে শুরু করে, খাদ্য দেওয়া থেকে শুরু করে, চিকিৎসা সামগ্রী দেওয়া শুরু করে, এই সবগুলো কাজে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে তখন সাহায্য করেছে। তো কাজেই আমি বলবো যে এই ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই সহযোগিতা পেয়েছি। আমার সময়তে আমি সাক্ষাৎ সেই জিনিসটা আমি তার সাথে সংশ্লিষ্ট থেকে থাকতে পেরেছি বলে আমি এটুকু মনে করতে পারি যে মানুষের জীবন বাঁচানো যদি একটা কাজ হয়, তাহলে সেই কাজটা আমরা থাকতে পেরেছি, এটা আমাদের জন্য একটা তৃপ্তির বিষয়। দ্বিতীয় যে জায়গাটা বলেন আপনি, আমি সেখানে মিশ্র একটা ফলাফল পেয়েছি। সেটা হচ্ছে আমরা যে বাণিজ্য, আমরা যে রফতানি করছি, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের একক বড় বাজার এখন। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা রফতানি করি, কিন্তু একক দেশ হিসাবে সবচেয়ে বড় বাজার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনো $৬ বিলিয়ন মতো আমরা এখন গার্মেন্টস সেখানে পাঠাচ্ছি। আমরা চেয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ডিউটি ফ্রি ভাবে বা শুল্কমুক্ত ভাবে যেন মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারে।
আমি চেষ্টা করেছি, কিন্তু আমার সময়তে সেটা হয়নি। এবং আমি যাবার আগে হুম, হুম। আমাদের এই এই সেক্টরে কিছু কিছু সমস্যার কারণে জিএসপি ফ্যাসিলিটি বলে একটা ফ্যাসিলিটি মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উন্নয়নশীল দেশকে দিয়ে থাকে। আমরাও সেই সুবিধাটা ভোগ করতাম, এবং তাতে করে ধরেন তখন আমরা $30 মিলিয়ন মতো আমরা জিএসপির আওতায়, যেগুলোই আপনি বলেন বড় গার্মেন্টস ছাড়া অন্যান্য যে পণ্য সামগ্রী আমরা রপ্তানি করতাম, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারত। এবং জিএসপিটা কিন্তু আমাদের মতো যারা এলডিসি বা হুম, হুম। নিম্ন আয়ের দেশ, তাদের জন্য কিন্তু একটা বড় সুবিধার জায়গা। আমরা এমনকি কয়েক বিলিয়নও পুষতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের পণ্যের সংখ্যা কম, সে কারণে আমরা সেটা পারি। তবে আমার কাছে যেটা ভালো লাগছে যে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক দিয়ে যাচ্ছি। কিন্তু শুল্ক দিয়ে গিয়েও আমরা প্রতিযোগিতায় টিকে আছি, এবং সেখানে আমরা এখনো পর্যন্ত আপওয়ার্ড ট্রেন্ড যদি বলেন, আমাদের হুম, হুম। রফতানি বাণিজ্য কিন্তু সেখানটায় বাড়ছে। তো আমি বলব যে এই যে সা আরেকটা সহযোগিতার বিষয় আমি বলব, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ বিমান যদি আপনি চড়েন, আপনি দেখবেন বিমানের সবগুলো প্লেন নতুন। আমি যখন কাজ আচ্ছা। করি তখনই আমরা ২০০৮ সালে এই $2 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সহায়তা করেছিল। সেই সহায়তা দিয়ে আমরা আমাদের নিজেদের পয়সায় আমরা এটা কিনেছি, তাদের কাছ থেকে এটা ধার নিয়েছিলাম। ১৭টা প্লেন আমরা কিনেছি, এবং বিমানের বহরের যে কটা প্লেন দেখছেন আপনি, সবগুলো প্লেনই কিন্তু এখন ওই বোয়িং কোম্পানি থেকে আসা। তো এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের যারা যাত্রীরা আছেন, হুম, বাংলাদেশের হুম। মানুষ যারা, আপনারা যারা নিউ ইয়র্কে মানে আপনি ভার্জিনিয়াতে, নিউ ইয়র্কে হুম, হুম। যারা থাকেন, তাদের বা বাঙালিদের জন্য সকলের জন্যই একটা বিরাট বিষয় যে বাংলাদেশ বিমানে চড়বো, বাংলাদেশ বিমানে যাতায়াত করব। তো কাজেই দেখুন, এই বিষয়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক, এই দেশে বিনিয়োগ, আমরা কোকা কোলাতে বিনিয়োগ এসছে, অন্যান্য সেক্টরে বিনিয়োগ এসছে। ইদানিং কালে আমরা গ্যাসও কিনছি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, তারা আমাদেরকে বিনিয়োগে সাহায্য করছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বহুমুখী সম্পর্ক, সেটা আপনি বাণিজ্য বলেন, বিনিয়োগ বলেন, শিক্ষাক্ষেত্রে বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিকিউরিটি। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক বছর আগে আমাদেরকে কয়েকটা নেভি শিপ আমাদের পেট্রোলিং এর জন্য কোস্ট লাইনে সেটা দিয়েছে। আমাদের সাথে তাদের নিয়মিত নিরাপত্তা বাহিনীর ট্রেনিং বলেন, ইদানিংকালে তারা আমাদেরকে অ্যাপাচি হেলিকপ্টার বিক্রির জন্য কথাবার্তা বলার চেষ্টা করছে। সো আমরা বিভিন্নভাবে বহুমুখী সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা জড়িয়ে আছি। আর আপনারা যারা আছেন, যারা ডায়াসপোরা কমিউনিটি, তারা তো এখন বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠানোর জন্য ৩ নাম্বার, আপনারা বলবো উপর দিক থেকে ৩ নাম্বার সর্বোচ্চ রেমিটেন্স আপনারা পাঠাচ্ছেন। এবং আমার বিশ্বাস এই এটা আরো বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তার কারণ হচ্ছে ডায়াসপোরা যারা আছেন তারা ক্রমাগত শক্তিশালী হচ্ছেন, তাদের সক্ষমতা হুম, হুম। বাড়ছে, এবং সেটা বাংলাদেশের জন্য ইতিবাচকভাবে আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় সেই আপনাদের অবদানটা কাজে লাগতে পারে। এখন পাশাপাশি যদি আপনি চীনের কথা বলেন, চীনের সাথে আমাদের পরিকাঠামোগত ভাবে আমাদের প্রচুর, আমাদের যতগুলো বুড়িগঙ্গার উপর ব্রিজ আপনি দেখছেন, সবগুলো ব্রিজই তারা করে দিচ্ছে। আমাদের অন্যান্য কাজেও তারা আমাদেরকে এই ধরনের পরিকাঠামো উন্নয়নের সহায়তা এখনো করছে। আমরা যদিও নিজের টাকা পদ্মা ব্রিজ বানাচ্ছি, এতে কাজটা করছে কিন্তু চীনা কোম্পানি। তো কাজেই পরিকাঠামো উন্নয়নে চীনাদের সাথে আমাদের একটা বড় যোগাযোগ আছে। চীন আমাদের জন্য, আমরা যে রফতানি করি তার হুম, আমদানি হুম। অংশটা, প্রধান আমদানিকার আমাদের আমদানির সূত্রের দেশ হচ্ছে চীন। তো কাজে আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে চীনের একটা বেশ বড় যোগাযোগ আছে। সামরিক খাতে যদি বলেন, আমাদের দেশের যে সামরিক সরঞ্জাম হুম, আছে হুম। তার বেশিরভাগই কিন্তু চীন থেকে আসা, এবং চীনের সাথে আমাদের একটা নিরাপত্তা সহযোগিতা বরাবরই আমাদের আছে। এবং ইদানিং কালে আপনি গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় চীনারা কিন্তু বিনিয়োগ করছে। তো কাজেই চীনের সাথে মূলত অর্থনৈতিক পর্যায়ে আমাদের সম্পর্কটা বেশ শক্তিশালী। আমার ধারণা এটা আগামী দিনে আরো বেশি শক্তিশালী হবে। এবার ভারতের সাথে যদি আসি, ভারতের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক, ভারত আমাদের, আমরা হুম, হুম। রফতানি করি কিন্তু খুব বেশি করি না। কিন্তু ভারত থেকে আমদানি বেশি করি, এবং ভারত হচ্ছে আমাদের ২য় বৃহত্তম আমদানির ক্ষেত্র। চীনের ১ নাম্বার, ভারত ২ নাম্বার। তো ভারত হুম, হুম। আমাদের প্রতিবেশী। আমাদের প্রতিবেশ হিসাবে বা প্রতিবেশী হিসাবে আমাদের সাথে একটা, আপনি যদি বলেন, নিত্য নৈমিত্তিক সম্পর্ক ভারতের সাথে আছে। বহু মানুষ ভারতে যায়,
এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি বলেন, তাহলে সেটা ক্রমাগত ভারতের সাথে আমাদের বাড়ছে। সীমানা আছে আমাদের প্রায় 4000 কিলোমিটার। সেই হিসাবে সেই সীমানা বরাবর বিভিন্ন ধরনের বিনিয়োগ বলেন, যাতায়াত বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সেগুলো আস্তে আস্তে বাড়ছে। কারণ মানুষ যত সক্রিয় হবে ততই এই সুযোগগুলো সম্প্রসারিত হবে। সাম্প্রতিককালে ভারত অন্যান্য ব্যাপারে আমাদেরকে সাহায্য সহযোগিতার জন্য প্রস্তাব দিচ্ছে। কিছু কিছু জায়গায় হচ্ছে, যেমন সামরিক ক্ষেত্রেও তারা এখন আমাদের এখানে বিনিয়োগ বা বিক্রয় আগ্রহী। তারা আমাদের একটা $500 মিলিয়ন একটা লোন অফার করে রেখেছে। আমরা এখনো তাদের কাছ থেকে কিছু কিনে নিয়ে হয়তো কিনবার চেষ্টা করতে পারি। তারা আমাদেরকে কোভিড নিয়ে আজ সাহায্য করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছে। এবং আজকে দেখলাম যে বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা আছে, যারা অক্সফোর্ডের ভ্যাকসিন প্রডিউস করছে সিরাম ইনস্টিটিউটে, ওখান থেকে বাংলাদেশ কিছু প্রায় 3 কোটি ডোজের মতো কোভিড আপনার কি বলে ভ্যাকসিন গুলো কিনবে। এটার একটা সুবিধা হয়তো হবে, হ্যাঁ ভ্যাকসিন যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা বজায় রাখতে পারে, তাহলে এটা হয়তো দ্রুততম সময়ে আমরা পেয়ে যেতে পারি। কোয়ালিটিটা যেন আমাদের ঠিক মতো পাই, সেটার প্রতি আমাদের মনোযোগী হতে হবে। এবং আমরা প্রয়োজন হলে অন্যান্য দেশ যারা উৎপন্ন করে, চীন করছে, রাশিয়া করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ফাইজার করছে, আমাদের প্রয়োজন এবং পরিবেশ উপযোগী এবং মূল্য বিচার করে আমরা অন্যান্য দেশ থেকে যদি প্রয়োজন হয় সেটা আমরা আনা উচিত। কারণ আপনি যেটা বলছিলেন, আমাদের জনসংখ্যা অনেক, কাজে এখানে অনেক পরিমাণে ভ্যাকসিন লাগবে আগামী কয়েক মাসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেহেতু আমরা বৈদেশিক সাহায্যের ব্যাপারে কথা বলছি, উন্নত বিশ্বগুলো বাংলাদেশে যে ঋণ প্রদান করছে, সেই ঋণ প্রদান করতে গিয়ে তারা প্রথমত কি দেখে? আমাদের দেশে ট্রান্সপারেন্সি পলিসিটা নাকি গুড গভর্নেন্স, কোনটা দেখছে? ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। তারা যেটা দেখে প্রথম, সেটা হচ্ছে যে আমরা যে প্রকল্পের জন্য টাকা চাইছি সেই প্রকল্পগুলো জনবান্ধব কিনা, মানুষের প্রয়োজনে লাগবে কিনা, সেটা তারা দেখে প্রথম। এবং সেটা যদি প্রয়োজন থাকে, তখন তারা দেখতে চায় আমাদের পরিকল্পনাটা কি আছে, আমরা কিভাবে এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চাই। এবং সেটার যদি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখাতে পারি, তবেই তারা প্রাথমিকভাবে ধরে নেয় যে এই প্রকল্পের জন্য সাহায্য দেয়া যেতে পারে। তৃতীয় যে জায়গাটা আসে, তখন যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা বজায় রাখা যাবে কিনা। এর অর্থ হচ্ছে যে আমরা যাদের কাছ থেকে টাকা নিই, সেটা আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীনাদের কাছ থেকে বলেন, ভারতের কাছ থেকে বলেন, যে দেশের থেকেই টাকা নেই সেই দেশেরই সরকারকে তার মানুষদের কাছে গণতান্ত্রিক দায়বদ্ধতার কারণেই তাদেরকে সেখানে ব্যাখ্যা করতে হয় যে এই দেশকে তোমরা কেন সাহায্যটা দিলে বা এই টাকাটা ধার দিলে তার যুক্তিটা। তো কাজেই যারা আমাদেরকে দেন টাকা বা দাতা যাদেরকে বলি, তারা তাদের দেশে তাদের এই অর্থ ব্যয়ের দিক থেকে দায়বদ্ধতা এবং যেটাকে বলে স্পষ্টতা বজায় রাখবার জন্যই তারা চান যে আমরা যারা প্রকল্প বাস্তবায়ন করি বা যারা ধার নিই, তারাও যেন সেই জিনিসগুলোর প্রতি আমরা মনোযোগী থাকি। এবং সেক্ষেত্রে আপনি যেটা গুড গভর্নেন্সের কথা বললেন, নিশ্চয়ই তাদের ধারণা থাকে। যেমন তারা এমন কোনো দেশে সহযোগিতা বা সাহায্য বা এই ধরনের লোন তারা দিতে চান না যেই দেশে সরকার ব্যবস্থাটা গণমুখী নয় বা গণতান্ত্রিক নয়, যদি সহজভাবে বলি। তো কাজেই এই যে আপনি ফরেন লোন বা বৈদেশিক সাহায্যের কথা বলছেন, এগুলি অনেকগুলো বিষয়কে মনে রেখে তবেই এর একটা পর্যালোচনা বা এটা দেয়া নেয়ার বিষয়টা তারা সুনিশ্চিত করে। ভারত তো আমাদের প্রতিবেশী দেশ এবং সবসময় সাহায্য করে আসছে আমাদের সুখে দুঃখে, এমনকি স্বাধীনতার যুদ্ধেও। তো আপনি কূটনৈতিক হিসেবে ছিলেন সেখানে। আমার যে আপনার কাছে কি মনে হয়, ভারত প্রতিবেশী দেশগুলোর উপরে যে কোনো কোনো ক্ষেত্রে বেশ চাপ প্রয়োগ করছে এবং সম্পর্কেরও অবনতি হয়েছে, তো আপনার কাছে কি মনে হয় যে ভারতের কি উচিত নয়
এই প্রতিবেশী দেশ, বিশেষ করে সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর প্রতি তাদের সৌহার্দ্যপূর্ণ আহ, আচরণ, এটাকে এই ত্রিপাক্ষিক চুক্তিগুলোকে অনেক বেশি আম, অনেক বেশি সুফল বয়ে আনতে পারে পররাষ্ট্রনীতির জন্য ভারতের। যদিও এটা তাদেরই ব্যাপার, তারপরও আপনার মতামত জানতে চাচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে। আসলে আহ, প্রত্যেক দেশই কিন্তু তার জাতীয় স্বার্থকে মনে রেখেই তার পররাষ্ট্রনীতি সাজায়। এবং পররাষ্ট্রনীতি কিন্তু আমরা যদিও বাইরে থেকে মনে হয় যে পররাষ্ট্রনীতি মানে বুঝি শুধু বাইরের পৃথিবীর কাজ, তা কিন্তু নয়। পররাষ্ট্রনীতিটা শুরুই হয় দেশ থেকে, দেশের অভ্যন্তরীণ চাহিদার কথা মনে রেখি বা বাস্তবতাটা মনে রেখেই আমরা পররাষ্ট্রনীতি চালাই। এবং ভারতের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। এবং এটা আমরা ভারত আমাদের প্রতিবেশী বলে আমরা অনেক কিছু হয়তো একটু বেশি স্পষ্টভাবে দেখি। নিকট প্রতিবেশী বলে তাদের সাথে আমাদের যোগাযোগটাও প্রতিনিয়ত থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা প্রত্যাশার দিক থেকেও বলবো যে আমরা একটু উচ্চাকাঙ্ক্ষী। আপনি যেমনটা বলছিলেন যে ভারতের সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়তে ভারতের সাথে যে যোগাযোগ বা ভারতের যে সহায়তা, এবং আমরা বিজয়ের মাসেই বসে কথা বলছি এখন, সেটা আমরা যারা মুক্তিযুদ্ধের সাথে থাকবার সুযোগ হয়েছিল তারা কিন্তু এটা সাক্ষাৎ দেখেছি। এবং সেই জায়গায় একটা ইমোশন বা ভাবাবেগের জায়গা কিন্তু আছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন আমি জাতীয় স্বার্থের কথা দেখি, মানুষের স্বার্থের কথা দেখি, তখন কিন্তু ভাবাবেগের চাইতে আমাকে যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে, এবং যুক্তিটাই আমার চালিকা শক্তি হওয়ার প্রয়োজন। তো ভারতের সাথে আমাদের যেটা আপনি বলছিলেন যে ভারত তার সম্পর্ক বা তার স্বার্থকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এবং সেই চেষ্টাটা ভারত করে, সব দেশই করে, শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশই করে, আমরাও করব। কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যখন একটা বড়, এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ কিন্তু ভারত, এবং আপনি লক্ষ্য করলে দেখবেন ভৌগোলিক অবস্থানে আমরা সবগুলো রাষ্ট্রের আমরা সবাই চারদিকে, ভারত মাঝখানে বসে আছে। এবং এইরকম একটা ইউনিক জিওগ্রাফিক্যাল লোকেশনে যখন আমরা আছি, তখন আমাদের ভারতের কাছ থেকে তো আমরা প্রত্যাশা বেশি থাকতেই পারে, এবং থাকাটা খুব অস্বাভাবিক। কাজে সেই জায়গায় আপনার যে প্রশ্নের যে ধারাটা, সেই জায়গায় আপনি যেটা বলছেন যে ভারত আমাদের প্রতি হয়তো একটু বেশি সংবেদনশীল হোক, এই অঞ্চলে আমরা যেন মনে না করি যে ভারত একটু বেশি চাচ্ছে, তার জন্য ভারতকে একটু বেশি যত্নশীল হতে। এবং আমরা যারা দক্ষিণ এশিয়ার মানুষ আছি, অন্যান্য দেশগুলো আছে, তারা যাতে ভারতের সাথে একই সাথে উপরের দিকে উঠতে পারে, বা তারা যাতে স্বাবলম্বী হতে পারে, ভারত নিজের স্বার্থেই তো সেটা করা প্রয়োজন। এবং সেটা হলে আমরা যদি সবাই একসাথে সমপরিমাণে উঠি, তাহলে কিন্তু দেখবেন যে সকলের জন্য এটা সন্তোষজনক একটা অবস্থা হবে, ইতিবাচক জায়গা হবে। তখন কিন্তু আমি ছোট আপনি বড় বলে আমাদের মনের মধ্যে যে উস্কুস ভাবটা থাকে, সেটা হয়তো থাকবে না। কাজে আমরা মনে করি যে ভারতের দিক থেকে ভারতের এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবং আমার ভারতের বন্ধুরা আমাকে বলেন যে আমরা বড়, তাতে তো কোনো অপরাধ করি, নিশ্চয়ই না, সেটা অপরাধ কেন হবে। তবে আমরাও যেটা মনে করি যে অপরাধ দরকার নাই, তুমি বড়, তুমি আমার প্রতি একটু একটু বাড়তি যত্ন রাখো, বাড়তি খেয়াল রাখো, আমাকে একটু সুযোগ দাও, তাহলেই তো আমি কাজটা করতে পারি। আমি একটা দৃষ্টান্ত আপনাকে, আমরা ভারতে পাট রপ্তানি, পাট মনে রাখতে হবে যে পাট কিন্তু আমাদের এখন প্রধান রপ্তানির পণ্য নয়, খুব বেশি পাট রপ্তানি করি। এখন ভারতে পাট তারা উৎপন্ন করে, তো ভারতে অনেকগুলো পাট কল আছে, আমি জানি সেটা। এখন এই জায়গায় আমরা পাট রপ্তানি করছি, ভারত এটা তার পাট কলগুলোকে বাঁচাবার জন্য একটা কাউন্টার ভ্যালিং ডিউটি আমাদের উপর দিয়ে রেখেছে। এখন এতে করে কি হয়? এতে করে যেটা হয় সেটা হলো যে আমি কতটা টাকায় লস করলাম তার চাইতেও বড় মনস্তাত্ত্বিক যে বোঝটা, যে আমি পাট রপ্তানি, আমি তো অন্য কিছু করি না, বড় কিছু না, একটা পাট, সাধারণ গরিব চাষি পাট উৎপন্ন করে, সে এটা রপ্তানি করে যে দুটো পয়সা পায়, সেটাই তো প্রধান বিষয়।
এবং সেই জায়গায় যদি প্রতিবন্ধকতা আসে তখন কিন্তু মানুষের মনে লাগে সেটা। এবং আপনার মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে নিজে অনুরোধ করেছেন যে আমার এটা তুলে দাও, তুলছেন। এখন এটা হলে আমরা এটা তুললে ভারতের টাকা লস হবে, টাকার খুব বেশি হবে না। হ্যাঁ, আমি জানি তার পাটকল অ্যাসোসিয়েশন বা যারা আছে তারা হয়তো চাপ দিচ্ছে তাদেরকে, সেই কারণে হয়তো সরকার করছে। তো এইসব জায়গায় কিছু কিছু জায়গা আছে যেখানে একটু সংবেদনশীল হলে বড় যে বা বড় রাষ্ট্র সে একটু স্যাক্রিফাইস করলে কিন্তু যে গেইন বা যে পাল্টা তার লাভটা হয় সেটা হচ্ছে যে আপনি একটা বন্ধুত্বটাকে কিনতে পারেন। মানুষ তখন মনে করবে যেটা ভারত তো আমার কথাটা মনে রেখেছে, আমার স্বার্থটা মনে রেখেছে, কাজেই আমরা যারা ছোট, অপেক্ষাকৃত ছোট, আমরা কিন্তু একটু পেলে খুশি হই। এবং সম্পর্কের ক্ষেত্রে এই খুশির বোধটা কিন্তু মূল্যবান, এবং সেটা সম্পর্ককে ক্রমাগত উন্নত করতে আমার মনে হয় এটা খুব একটা প্রয়োজনীয় উপাদান। এবং ভারত, বাংলাদেশ বা আমরা যারা দক্ষিণ এশিয়ার দেশগুলো আছি, আমরা যতই চেষ্টা করি একজন আরেকজনকে ছেড়ে যেতে তো পারবো, আমাদের কাজ করতেই হবে। প্রতিবেশী ভালো মন্দ যাই হোক তার সাথে আপনাকে থাকতে হবে। তো সেই থাকাটাকে যদি সকলের জন্য উপাদেয় করতে পারে তাহলে তো এটা সবচেয়ে ভালো ব্যবস্থা। এবং আমি এটা খুব কমন সেন্সের বেসিসে বলছি, কূটনীতিক হিসাবে নয়, যে আমরা সবাই মিলে ভালো থাকি। এবং সেটা থাকলেই আমি মনে করি যে আমরা তো আমরা আমাদের সকলের জন্য মঙ্গল। এবং মনে রাখতে হবে কিন্তু সারা পৃথিবীতে এই দক্ষিণ এশিয়াই হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গরিব জনগোষ্ঠীর অঞ্চল। তো কাজেই আমাদের সকলের কমন লড়াইটাই হচ্ছে কিন্তু দারিদ্র্যের বিরুদ্ধে। আমাদের সকলের লড়াইটাই হচ্ছে কি করে আমরা তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান করব। আমাদের সকলের লড়াইটা হচ্ছে কি করে আমরা এই যে এখন যেটা আমরা প্যান্ডেমিক বলছেন বা সারা পৃথিবীতে তো করছে, আমাদের দক্ষিণ এশিয়া তো এটার ব্যাপক প্রকোপ আমরা দেখছি। আমাদের সকলের লড়াই হচ্ছে এখন যেটা ক্লাইমেট চেঞ্জ বলছি, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ আমরা প্যারেশান হয়ে যাচ্ছি। কারণ আমরা তো ক্লাইমেট খুব ক্লোজলি ক্লাইমেট রিলেটেড। আপনি নদীগুলোর কথা যদি বলেন, হিমালয় বলেন, সমুদ্র বলেন, এইগুলো সবগুলো নিয়ে তো আমরা আছি। কাজে এখানে যদি জলবায়ুর ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া শুরু হয়, আমরা একে অপরের সাথে সহযোগিতা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তো কাজেই এইসব জিনিসগুলো যদি মাথায় রাখি তাহলে আমরা কেন সহযোগিতা করা উচিত তার জবাবটা তো আমরা খুব সহজেই পেয়ে যাব বলে মনে করি। খুব 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 মূল্যবান মতামত শুনলাম আপনার। যদিও আমাদের দেশের সাধারণ জনগণের অনেক অভিযোগ যে আমরা শোষিত হচ্ছি কোনো কোনো ক্ষেত্রে। তারপর আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। সাম্প্রতিক বছরগুলোতে আইসিটি বা ডিজিটাল বাংলাদেশ বিশেষ ক্ষেত্রে সুফল বয়ে এনেছে। এই ডিজিটাল রিভলিউশন উন্নতির পাশাপাশি দুর্নীতি দুর্নীতি রোধে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে আপনার গুড গভর্নেন্স এর মাধ্যমে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটো প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে আমরা প্রযুক্তি বা আইসিটি যেটাকে বলি বা ডিজিটালাইজেশন, এতে আমি বলবো যে যথেষ্ট অগ্রগতি করেছি, এটা অস্বীকার করবার উপায় নেই। কিন্তু মনে রাখতে হবে এটা আমি কাজ করি যেহেতু আমি সেই জিনিসটা উপলব্ধি করি। আমি যখন ঢাকার বাইরে যাই তখন দেখতে পাই যে প্রযুক্তি কিন্তু আপনার সমাজ পরিবর্তন করে এবং সমাজের উপর কিন্তু ব্যাপক প্রতিক্রিয়াও করে। যেমন ধরুন এই ডিজিটাইজেশনের ফলে তরুণ প্রজন্ম কিন্তু ব্যাপকভাবে উৎসাহী এবং তারা এর সাথে যুক্ত। তার পাশাপাশি যারা একটু বয়স্ক প্রজন্ম, আমি যদি আগের প্রজন্ম বলি, তারা কিন্তু এই ডিজিটালাইজেশন বা ডিজিটাইজেশন প্রক্রিয়ার মধ্যে কিন্তু ঢুকতে আগ্রহীও না, ঢুকছেও না। এখন এই যে প্রযুক্তি সমাজ পরিবর্তনের হাতিয়ার, এটা ঠিক, এবং কিন্তু এর একটা সামাজিক প্রতিক্রিয়াও আছে। এবং সেই সামাজিক প্রতিক্রিয়াটা কিরকম হতে পারে তার একটা নমুনা কিন্তু আপনারা গত 4 বছর ধরে দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে
গত 4 বছর ধরে যে ঘটনাটা ঘটেছে তার সূত্রটা কিন্তু এই প্রযুক্তির বিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজের উপর কি প্রভাব বিস্তার করতে পারে তারই একটা চমৎকার নিদর্শন। আমি আরেকটু ব্যাখ্যা করে যদি একটু বিশ্লেষণ করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে আমি অনেকদিন ধরে কাজ করেছি, 87 সাল থেকে শুরু করেছি, 2009 সাল পর্যন্ত কাজ করি। এবং আমি আরো একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতাম। উপলক্ষ যদি জিজ্ঞেস করেন, 87 সালের থেকে যখন রেগান সাহেবের অ্যামনেস্টি, সেই অ্যামনেস্টিতে কিন্তু প্রথম বাংলাদেশি গ্রুপরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তারা ছড়িয়েছিল। যখন পরে তাদের কনসুলার সাপোর্ট দেওয়ার জন্য আমি ওয়াশিংটন মিশন থেকে তখন গিয়ে তাদেরকে কনসুলার কাজে সহায়তা করতাম বিভিন্ন জায়গায়। এবং আমি নিজে গাড়ি চালিয়ে যেতাম, তখন আমার বড় ছেলেটা ছোট, ওদেরকে নিয়েও যেতাম মাঝে। তো এটা আমি দেখেছি, আমি নিউ ইয়র্কে কাজ করেছি, তখনও আমি চেষ্টা করেছি দেখবার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে গত 30 বছরে 2টা বড় পরিবর্তন হয়েছে, এবং এই 2টা পরিবর্তন মার্কিন সমাজকে যদি বলেন বিধ্বস্ত করে দিয়েছে। কথাটা বলাটা শক্ত কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি আমাদের যারা দর্শক বন্ধু তাদের বোঝার জন্য, আজকে যারা আমরা এই ট্রাম্প প্রশাসন নিয়ে পেরেশান হয়ে আছি তাদের বুঝবার জন্য আমি বলছি কোত্থেকে এই ফেনোমেননটা কেন হল। 1992 সাল, তারও একটু আগে যাওয়া দরকার। রেগান এবং থ্যাচার যখন ক্ষমতায় আসলেন 79 এবং 80 সালে, সারা পৃথিবীর অর্থনৈতিক পরিকল্পনায় বা অর্থনৈতিক ফিলসফিতে তারা একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসলেন। তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধরে নিতে পারেন সবগুলো রাষ্ট্রই কম বেশ মানুষের সামাজিক নিরাপত্তা দিত। সেটা ইউরোপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, সর্বত্র এরকম একটা ছিল। এবং যেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের পুরনো লোকজন এখনো ড্রিম বলে, আমেরিকান ড্রিম, সত্যি সত্যিটা ড্রিম ছিল। কারণ আপনার কিছু ভাবতে হতো না, আপনি এমন ভাবে আপনি কাজ করতেন, খেতেন, এবং বয়স হয়ে গেলে তার নিরাপত্তার দায়িত্ব আপনার সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রই সেটা পালন করে। এখন এই থ্যাচার রেগান সাহেব আসার পরে তারা নিউ লিবারেল ইকোনমিক পলিসি চালু করবে। তার অর্থ হচ্ছে যে এখন থেকে আর রাষ্ট্র কোনো দায়িত্ব পালন করবে, মার্কেট বা বাজার এখন নিয়ন্ত্রণ করবে অর্থনীতিকে, ব্যক্তি বাজারের সাথে ইন্টারাকশন করে তার যোগ্যতা অনুযায়ী টিকে থাকবে। এই ফিলোসফিটা চালু হবে। ফলে দেখবেন আপনি 80 সালের পর থেকে আস্তে আস্তে সুরক্ষাগুলো, রাষ্ট্রীয় সুরক্ষা, সামাজিক সুরক্ষা ছিল, সবগুলো কিন্তু আস্তে আস্তে উঠে গেল। এই হলো প্রথম ধাপ। এবং তখনই আপনি লক্ষ্য করে থাকবেন AFL-CIO, তারপরে ইউনাইটেড অটোমোবাইলস অ্যাসোসিয়েশনের লোকজন, যারা ব্রিটেনে যারা ছিল লেবার পার্টির সমর্থিত লেবার ইউনিয়নসগুলো ভেঙে গেল। সব ভেঙে গেল। তার কারণ হচ্ছে এগুলো আর মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থার অংশ হিসেবে তারা টিকে থাকতে পারল। এখন আপনি আর বাজার বলে, বাজার মানে মুক্ত বাজার, আমার যোগ্যতা থাকলে আমি টিকবো, যোগ্যতা না থাকলে আমি ছিটকে পড়বো। তাতে আপনি না পারলে সেটা আপনার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে না। গেল একটা। এই ফিলোসফিটা চলতে থাকলো 10 বছর। ক্লিন্টন সাহেব ক্ষমতায় যখন আসলেন তখনও কিন্তু এটা চলতেই থাকলো। এবং আপনারা লক্ষ্য করবেন যে প্রেসিডেন্ট ক্লিন্টন, আমার ধারণা আমি ক্লিন্টনের আমল আপনারা পেয়েছেন, ক্লিন্টন সাহেব এসে 30 মিলিয়ন নতুন জব তৈরি করেছে। এবং এটা যারা আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিশ্চয়ই জানবেন, এই 30 মিলিয়ন জব মানে 3 কোটি জব তৈরি করেছে। এটা ওনার একটা বিরাট অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হয়েছিল তখন, এখনো সেটা আছে। সেই 30 মিলিয়ন জবের মধ্যে 95 to 99% জব ছিল টেম্পোরারি জবস। কোনো আপনার যেগুলোকে আপনি ধরেন পেনশন বলবেন, মেডিকেল বলবেন, ইত্যাদি ইত্যাদি নানান যে সাপোর্টগুলি থাকে এগুলি ছিল। আপনি প্রতিদিনের কাজ করছেন, আপনি অর্জন করছেন। সো এই ফিলোসফিটা চলতে থাকলো। এবং এই ফিলোসফির পাশাপাশি তখন আরেকটা জিনিস এসে গেল, আপনার ন্যাফটা চুক্তি। 92 সালে যখন ন্যাফটা চুক্তিটা হলো, মিডওয়েস্ট থেকে ওহাইও, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, ওইদিকে মিনেসোটা কিছু অংশ, এই যে ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড যেটা আমেরিকার ছিল, এই ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড থেকে বিভিন্ন
ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো মেক্সিকোতে স্থানান্তরিত হয়ে গেল, কারণ ওখানে তারা কম শ্রমিকের কম বেতন দিয়ে সেম প্রোডাকশন করতে পারে, তাদের প্রফিট বেশি হয়। কিন্তু কথা হলো এই ইন্ডাস্ট্রিগুলো ওখানে বা ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো চলে গেল, মানুষগুলো কই গেল? মানুষগুলো তো রয়ে গেল, তারা কি করে খাবে? তখন তখন কিন্তু আস্তে আস্তে শুরু হলো, আপনি মার্কেট ড্রিভেন, আপনার কলেজ ডিগ্রি নাই, কাজে আপনার চাকরিও নাই, আপনার ইন্ডাস্ট্রি নাই, এখন আপনার কাজও নাই। ফার্স্ট, এটা সেকেন্ড ধাক্কা। এবং থার্ড ধাক্কাটা হলো, আপনি যখন এই ডিজিটালাইজেশন যেটাকে আবার ডিজিটাইজেশন যেটাকে বলছেন, এই যখনই গত 15-20 বছর ধরে ডিজিটাল ওয়ার্ল্ড আসলো, তখনই দেখবেন আপনি আস্তে আস্তে কিন্তু এই ডিজিটাইজেশনটা চলে যাচ্ছে। যারা বেশি শিক্ষিত, নলেজ বেস যাদের বেটার, তারা এটাতে ডোমিনেট করা শুরু করলো। এবং লক্ষ্য করবেন দুই দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব এবং পশ্চিমে যে শহরগুলো আছে বা যে আরবান বেল্ট আছে, এই আরবান বেল্ট কেন্দ্রিক হয়ে গেল, তরুণদের এটা তরুণ কেন্দ্রিক হয়ে গেল। যারা বেশি শিক্ষিত তারা এতে লাভ সুবিধা ভোগ করতে থাকলো, যারা বেশি কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড তারা সেই সুবিধাটা ভোগ করতে থাকলো। মধ্য আমেরিকার মানুষগুলো যারা কর্মহারা হলো, তাদের কি হলো? তাদের কলেজ ডিগ্রি নাই, তাদের এমপ্লয়মেন্ট নাই, তাদের ভবিষ্যৎ, ওখানে কেউ থাকছে না, কারণ কাজ যেহেতু নাই ওখানে থাকছে না। ওরা তরুণরা শহর ছেড়ে চলে আসছে, হয় এই ইস্ট কোস্টে নয়তো ওয়েস্ট কোস্টে। এই লোকগুলো কিন্তু ততক্ষণে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। এবং তারা 2008 সালে প্রেসিডেন্ট ওবামা যখন নির্বাচন করলেন, তখন তারা মনে করেছিল যে এই লোকটা তো আমার রেভলিউশনের, সে বিপ্লব ঘটিয়ে দেবে, আমাদের জন্য কিছু একটা করবে, কারণ এইরকম মানুষ তো আর আসেনি কখনো। কিন্তু প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন কারণে, প্রাতিষ্ঠানিক কারণে তিনি খুব বেশি কিছু করতে পারেননি। করেছেন যেগুলো হেলথ কেয়ার করেছেন, আপনার অন্যান্য দুই একটা জায়গায় কাজ করেছেন, কিন্তু বড় কাজ তিনি করতে পারেননি। যেটুকু স্ট্রাকচারাল রিফর্ম দরকার ছিল সেটা করতে পারেন। ফলে এই যে মানুষগুলো যারা ওবামার দিকে বাম দিকে সুইং করে এসেছিল, লেফট অফ দ্য সেন্টার হয়ে, যারা এই ফ্রাস্ট্রেটেড গ্রুপটা, কার মনে রাখতে হবে 68% হোয়াইট কিন্তু ওবামাকে ভোট দিয়েছিল তখন 2008 সালে। 68% হোয়াইটস, তারা এবার ফ্রাস্ট্রেটেড হয়ে বলে কাজ হচ্ছে না, এবার আমরা ডান দিকে। এবার তারা খুঁজলো যে আমাদের লোক কই, আমরা তো আমাদের লোক পাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প হাজির হলেন তখন, আমেরিকা ফার্স্ট, গ্রেট, মেক আমেরিকা গ্রেট। তারা বলে এই তো আমার লোক, এই লোকটাই আমাদের কথা বলছে, এইকে ভোট দাও। এই কিন্তু ট্রাম্পের উত্থান, এবং এই ট্রাম্পের উত্থানের পেছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সামাজিক কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম সংক্ষেপে। এবং এর সাথে কিন্তু প্রযুক্তির একটা বড় যোগাযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবালাইজেশনটাকে, আমার মনে আছে আমি দেলোয়ারের বাসায় যখন 94 সালে, আমি 95 সালে থাকি, হ্যাঁ, তখন আমি ইউএন এর লাইব্রেরিতে কাজ করি, এবং আমি তখন ওখান থেকে বিভিন্ন আর্টিকেল পড়ছি এবং নোট নিচ্ছি। তখন বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গ্লোবালাইজেশন হচ্ছে আমেরিকানাইজেশন, আমেরিকা ওয়াজ লিডিং দ্য গ্লোবালাইজেশন প্রসেস। আজকে আমেরিকা হচ্ছে গ্লোবালাইজেশনের প্রথম প্রতিবন্ধক। খেয়াল করেছেন আপনি? তার কারণ হচ্ছে সামাজিক অবস্থার কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা গ্লোবালাইজেশনকে 30 বছর সমর্থন করেছে, তারা ওখান থেকে ছিটকে পড়েছে। গ্লোবালাইজেশন মানে নলেজ, টেকনোলজি, মানে এখন এই যে সমাজ পরিবর্তন হয়, তার একটা নমুনা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দিয়ে বললাম। সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা শিক্ষণীয় বিষয় হতে পারে। কাজে আমরা বাংলাদেশে বসে যখন ডিজিটাইজেশনের কথা বলছি, তখন কিন্তু আমাদের শুধু ডিজিটালাইজেশন হলে হবে না, এটা অগ্রগতি হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে ডিজিটাল ওয়ার্ল্ডের প্রয়োজনে আপনার কি দরকার? নলেজ দরকার। আজকেই গতকালই বেরিয়েছে আমাদের নলেজ ইন্ডেক্সে আমরা দক্ষিণ এশিয়ার সব শেষের জায়গায় আছি। আপনার অন্যান্য বিষয়গুলো লাগবে, ডিজিটাল ওয়ার্ল্ড তো ইংরেজি ভাষায় চলে রে ভাই। আমি সেই জায়গায় কতটা দক্ষতা রাখছি বা সক্ষমতার দিকে যাচ্ছি। আপনি ডিজিটাল ওয়ার্ল্ড যখন করবেন, আপনার মার্কেট ইকোনমি যেহেতু মার্কেট ড্রিভেন, সেখানে মার্কেট ড্রিভেনে কিন্তু বৈষম্য বাড়াবে যদি রাষ্ট্র সেই জায়গায় শক্তিশালী ভূমিকা না নিতে পারে। আর যখনই বৈষম্য বাড়বে, বৈষম্যের পেছনে পেছনে বা বৈষম্যকে ড্রাইভ করে কারাপশন, সেটাও আপনার সাথেই যাবে। কাজেই
এটা আমরা যখন বলছি, আমরা কিন্তু একটা সমাজ বিপ্লব তৈরি এই ডিজিটাইজেশন যেটাকে বলছি, এটা কিন্তু সমাজকে পরিবর্তন করে দিচ্ছে। এবং এই পরিবর্তিত সমাজের জন্য পরিবর্তিত মূল্যবোধ আমাদের দরকার, পরিবর্তিত সক্ষমতা দরকার, পরিবর্তিত দক্ষতা দরকার, পরিবর্তিত মানসিকতা দরকার, পরিবর্তিত দৃষ্টিভঙ্গি দরকার। এই সবগুলোকে যদি আমরা একসাথে না করতে পারি, তাইলে আপনি শুধু ডিজিটাল বাংলাদেশ করলে আপনি একটা অংশকে করলেন, কিন্তু তার যে সামাজিক এবং অর্থনৈতিক প্রতিক্রিয়াটা হবে, সেই ফলটা আপাত দৃষ্টিতে আপনার কাছে অর্থনৈতিকভাবে মনে হবে ভালো। আমরা কেন ওবামা আমলেও প্রেসিডেন্ট সাহেব বলেননি যে আমরা অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো আছি? সেটা সত্যি কথা, মোটা দাগে আপনি ভালো থাকবেন, কিন্তু তার নিচে কি হচ্ছে সেটা যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ না করতে পারি, বা তাদেরকে অন্তর্ভুক্ত না করতে পারি, একটা ইনক্লুসিভ সমাজ যদি না করতে পারি, তাইলে কিন্তু সেখানে তৈরি হবে বড় ধরনের বিপদ, যেটা আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে গত 4 বছর ধরে ভোগ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র দেশ বলে, ওখানে বলে একটা নির্বাচনের মধ্য দিয়ে এই ভদ্রলোককে ওখান থেকে সরাবার জন্য একটা আয়োজন করা গেছে। সেটা যদি নির্বাচনী ব্যবস্থা না থাকে, তাহলে এই ধরনের ব্যবস্থা হলে বা এইরকম একটা সিচুয়েশন হলে তাহলে কি হয়? কাজেই আমাদের জন্য এবং আমাদের মতো উন্নয়নশীল সবগুলো দেশের জন্যই পড়ছে এই ঘটনাটা, যে এই এখন যে প্রক্রিয়ায় অর্থনীতি এবং টেকনোলজি ডেভেলপ করে আসছে, তার একটা ব্যাপক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু তৈরি হবে, এবং সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে, পাশের দেশ আমাদের ভারত, একটা সেকুলার কান্ট্রি, অন্তত খাতা কলমে ছিল, আমরা দেখেছি মোটামুটি, আমি যেহেতু কাজ করেছি বলতে পারি যে আপনি ধরে নিতে পারেন যে 70% কাজ করেছে এই ধারণা। আজকে কিন্তু আপনি লক্ষ্য করবেন এই টেকনোলজির বরাতে অনেক দুর্ঘটনা বা অনেক অপকর্ম হচ্ছে। যেমন আজকে একটু আগে আমি টেলিভিশনে দেখছিলাম, পাঞ্জাবে বা হরিয়ানায় কৃষকরা একটা ফার্ম বিল হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ওখানে ব্যাপকভাবে তাদেরকে এই টেকনোলজির মাধ্যমে খালিস্তানি বলে প্রমাণ করার, বিদ্রোহী বলে প্রমাণ করার, পাকিস্তানের চীনের এজেন্ট বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এখন টেকনোলজি তো একটা বাহন, এটাকে আপনি যদি সুষ্ঠুভাবে ব্যবহার না করেন, তাহলে এটা অপব্যবহার হতে পারে। কাজে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে টেকনোলজির সাথে সাথে সচেতনতাটাও আমাকে বাড়াতে হবে, দায়িত্বশীলতাটাও বাড়াতে হবে, মূল্যবোধটা পরিবর্তন করতে হবে, যে ভাই আমি একজনকে ট্রল করলে ওই লোকটা আহত বোধ করে, তাকে এটা করা অন্যায়, এটা করা উচিত, এই মূল্যবোধটা আমার মধ্যে থাকতে হবে। এখন এগুলো না থেকে যদি টেকনোলজি হাতে এসে পড়ে, তাইলে যা হওয়ার তাই হয়, এবং সেগুলো আমরা দেখছি। তো কাজেই আমি বলবো যে আমরা টেকনোলজির রাস্তায় হাঁটছি, একেবারে ইতিবাচক, আমি এটাকে পুরোপুরি সমর্থন করি, কিন্তু তাকে আপনি ফ্রেম করে আনতে হবে অন্যান্য যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলোকে নিয়ে। এটা একইভাবে যদি অনুষঙ্গ হয়, একই সাথে যদি চলে, তবেই আপনি এটা সুফলটা ঘরে তুলতে পারেন। আরো বেশ কয়েকটি আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমি শুনতে চাই সেগুলো আপনার কাছ থেকেও। যেমন কোভিড-19 এর কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছি এবং বাংলাদেশের যে আম শিল্পায়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছি আমরা। কিন্তু এটা আবার আমরা যেটা জানতে পারছি যে কোভিড-19 এর পরবর্তীতে এটা আমাদের বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কাজের অনেক সম্ভাবনা আছে এবং সেটা ৫০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে এস্টিমেটেড এক্সপোর্ট আমরা করছি ২৫ থেকে ২৮ বিলিয়ন ডলার। এই হিসাবের এক্সপোর্ট করতে আমাদের অনেক, অনেক ঘাম ঝরছে। তো আমরা যদি ৫০ বিলিয়নের কোনো এক্সপোর্ট এর মধ্যে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করব? এবং শহরগুলোতে একই সাথে এই প্রশ্নটাও করছি, শহরগুলোতে শিল্প কারখানার কারণে আমাদের যেমন শ্রমিকের অনেক চাপ পড়ছে। তারা শহর ভিত্তিক হচ্ছে। সেটাকেও আমরা কিভাবে, এই জিনিসগুলোকে আমরা কিভাবে একটা ব্যালেন্স এর মধ্যে দিয়ে আনতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং এটা খুব আমাদের বলবো যে জীবনের সাথে সম্পৃক্ত প্রশ্নটা। আপনি যেটা বলছেন যে আমরা এক্সপোর্ট এখন
২৮ না, আর একটু বেশি করি। আমার ধারণা প্রায় ৪০ এর কাছাকাছি এখন আমাদের আচ্ছা। প্রায় ৩৬ কি $৩৭ বিলিয়ন আমরা করি এখন। হ্যাঁ, কোভিড এর কারণে এটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটা আসার কথা হলো যে বাংলাদেশের মানুষ, এটা আমার দেখা, মানে আমি যেহেতু পথে ঘাটের মানুষ দেখবার সুযোগ হয়েছে খুব কাছাকাছি থেকে। বাংলাদেশের মানুষের কিন্তু অদম্য শক্তি এবং অসাধ্য সাধন করার একটা ক্ষমতা কিন্তু আছে। আর যদি তা না থাকতো, তাহলে ধরেন এই যে ৭১ সাল থেকে মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত একটা দেশ থেকে আমরা যে পথটুকু গত ৫০ বছরে পার হয়ে এসেছি, এখন যেখানে আছি সেখান থেকে পেছন দিকে তাকালে কিন্তু বাংলাদেশকে চেনা মুশকিল মনে হয়। সত্যি কথাই বলছি। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যেভাবে পেয়েছি, আর আজকে সাধারণ মানুষকে যেভাবে আমি দেখি, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এবং আপনাকে আমি যেহেতু আমার এখনো বিভিন্ন জায়গায় গ্রাম পর্যায়ে যদি বলেন, উপজেলা পর্যায়ে যাতায়াত আছে, শহর আর গ্রামের মধ্যে তফাৎ কিন্তু এখন আর নাই। আপনি খুব, আপনার মজা লাগবে জানতে যে আমরা যখন যাই বিভিন্ন জায়গায়, এমনকি সুন্দরবনের কাছে গিয়েও, মুন্সিগঞ্জ বলে একটা উপজেলা আছে, শেষ উপজেলা, এরপরে আর উপজেলা নাই, সুন্দরবন, সেই জায়গায় গেলেও কিন্তু আপনি চিপস থেকে শুরু করে, কোক থেকে শুরু করে, এই এখনকার আধুনিক যেসব জিনিসপত্র, যদিও এগুলি সবগুলি ভালো জিনিস তা বলছি না আমি, হুম, কিন্তু আপনি এগুলি পাবেন। আপনি টেলিফোনের সিম পাবেন। আপনি, অর্থাৎ আপনার জন্য, জীবনের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো আপনি একেবারে সুদূর প্রান্তরে গেলেও বাংলাদেশে পাবেন। তো এই যে বিবর্তনটা হয়েছে, এটা কিন্তু আমাদের একটা বড় শক্তির জায়গা থেকেই হয়েছে। মানুষ, আমরা ন্যাচারাল, যদি বলেন প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং কখনো কখনো মনুষ্য সৃষ্ট প্রতিবন্ধকতা অতিক্রম করতে কিন্তু পারঙ্গম, এবং সেই কাজটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে চলছে। এবং সেটা আমি বলবো যে সরকার নিরপেক্ষ, যে কোনো সরকারের আমলেই কিন্তু মানুষ তার কাজ করে যায়। এবং এই যে চাষি, বাংলাদেশে আমরা 10 মিলিয়ন খাদ্যশস্য উৎপন্ন করতাম যখন বাংলাদেশ স্বাধীন। আজকে আমরা 40 মিলিয়ন খাদ্য উৎপাদন করি। এটা কি সরকার করে? এটা তো করে সাধারণ মানুষ, সাধারণ কৃষক। আমাদের সরকারি সমর্থন আছে, আমাদের যারা এক্সটেনশন কর্মী, চাষী, এগ্রিকালচার এক্সটেনশন কর্মীরা আছেন, তারা কিন্তু মাঠ পর্যায়ে যান। এবং এরা কিন্তু, আপনি বলছিলেন কথাটা, আপনার কাছে শুনলাম না কার, একটু আগেই কথা হচ্ছিল অন্য আরেকটা প্রোগ্রাম, যে এরাই কিন্তু বাংলাদেশের বীর। আমরা যাদেরকে হিরো বলি, এরাই হিরোজ। আমাদেরকে খাইয়ে রাখছে। জনসংখ্যা আর 7.5 কোটি থেকে আজকে 16-17 কোটি, কিন্তু আজকে আপনি খাওয়ার কষ্ট ভোগ করতে হয়, আজকে আপনি দুর্ভিক্ষের কথা ভাবতে হয় না, মোটামুটি ভাবে আমরা খেয়ে পড়ে আছি। এই কাজটা করেছে আমাদের মানুষ। এবং এই যে শ্রমিকরা, আজকে যে আপনি $40 বিলিয়ন এক্সপোর্টের কথা বলছেন, তার সব বেশিরভাগ হাত, ঠিক আছে, আমাদের যারা শিল্পপতি, তারা বিনিয়োগ করছেন, নিশ্চয়ই তারা তার জন্য ধন্যবাদ বা তাদের যেটুকু ক্রেডিট, সেটা তারা নিশ্চয়ই পাবেন। কিন্তু এর পেছনে যে একটা বড় শ্রমশক্তি, তাদের ভূমিকাও তো কম না। শুধু টাকা দিয়েই তো আপনি পারবেন না, মানুষ কিন্তু আপনাদের কাজ করছে, এবং সেটার ফল কিন্তু বাংলাদেশ, আমরা সুফলটা পাচ্ছি। 1 কোটির বেশি মানুষ বাইরের পৃথিবীতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তারা তো বাংলাদেশের মানুষ, তাদের পাঠানো টাকার সুফলটা তো আমরা পাচ্ছি। তো কাজে যেটা বলছিলাম, যে আপনি $50 বিলিয়ন রফতানি আমি খুব বেশি কঠিন বলে মনে করছি না। আমি তো তার চেয়ে বেশি চিন্তা করছি। তার কারণ আমি মানুষের শক্তিটাই এদেশের শক্তি, মানুষের শক্তিতেই তো মুক্তিযুদ্ধ করে আমরা জয়ী হয়েছিলাম। তো কাজেই মানুষ আমাদের এই দেশের প্রধান শক্তি হচ্ছে মানুষ। মানুষ যতদিন আছে, মানুষ যদি সঠিক নিশানা পায়, তাহলে মানুষ অসাধ্য সাধন করতে পারে বলে এটা আমার বিশ্বাস। এবং 50 কেন, আমি তো আরো বেশি চিন্তা করি। তবে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, এবং এই যাওয়াটা কিন্তু শুধু তাত্ত্বিকভাবে যাওয়ার কথা বলছি তা নয়। এর ফলে কিছু কিছু প্রতিক্রিয়া আমাদের উপর পড়বে। যেমন আমরা এলডিসি হিসাবে যেসব বাজারগুলোতে এখন বিনা শুল্কে প্রবেশ করতে পারছি, আমরা উপরে উঠে গেলে এই শুল্কমুক্ত প্রবেশাধিকারগুলো চলে যাবে। তখন কিন্তু আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা
প্রতিদ্বন্দ্বিতামূলক বাজারে বেঁচে থাকতে হবে। তার জন্য কিন্তু আমার এখানে বিনিয়োগ প্রয়োজন হবে, আমার শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে, আমার কম্পিটিটিভনেস জাতীয় প্রতিদ্বন্দ্বিতার জায়গাটাকে শক্তিশালী করতে হবে। তবেই আমি অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাজারে টিকে থাকতে পারবো। এবং তার জন্য শিক্ষায় বিনিয়োগ দরকার, আমাদের স্কিলসে বিনিয়োগ দরকার, আমাদের শ্রমিকদের স্বার্থ যে বিষয়গুলোতে আছে সেগুলোতে আর একটু বেশি মনোযোগী হওয়া দরকার। তাহলে তাদেরকে আমরা পাবো বেশি উৎপাদনশীলতার জন্য। এবং সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য খুব অসাধ্য কোনো বিষয় নয়। এবং যে জায়গাটায় দরকার, যে আমরা এখন যে জায়গায় এসে যাচ্ছি এবং আমাদের এই অঞ্চলে যে অর্থনৈতিক বিবর্তন হচ্ছে, সেই বিবর্তনে বাংলাদেশ কিন্তু উপকৃত হওয়ার সুযোগ আছে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি আপনাকে সম্ভাবনার কথা। আগামী 50 বছর, আমরা তো একটা 50 বছর প্রায় পৌঁছে যাচ্ছি, আগামী 50 বছরের চেহারা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এখনো বসে আছেন পৃথিবীর 1 নম্বর অর্থনীতিতে, $20 ট্রিলিয়ন অর্থনীতি, সেই অর্থনীতিটা 3 নম্বর কি 4 নম্বর অর্থনীতি হয়ে যাবে। 1 নম্বর অর্থনীতি হবে চীন, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার অর্থনীতির প্রায় 2 থেকে 3 গুণ বড় সাইজ হবে। আপনি এবার আসেন আবার প্রতিবেশী দেশ ভারত, ভারতকে কিন্তু আপনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে যেখানে দেখছেন সেই জায়গায় পৌঁছে যাবে, তারা আরেকটু বেশি যেতে পারে। তার পাশাপাশি আমরা যে ASEAN যেটাকে বলি 10টা দেশ, তারাও কিন্তু ভারতের সমান যাবে, বরঞ্চ ভারতকে ছাড়িয়ে যেতে পারে। আমার ধারণা ASEAN হয়তো আগামী 50 বছর পরে $40 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে। তাহলে দাঁড়ালোটা 40 আমি যদি চায়নাকে 50 ট্রিলিয়ন ধরি, ASEANকে 40 ট্রিলিয়ন ধরি, তাহলে হলো 90 ট্রিলিয়ন। ভারতকে যদি আমি 20 ট্রিলিয়ন ধরি, হলো কত? $110 ট্রিলিয়ন ইকোনমি। আমি কিন্তু তার মাঝখানে বসে আছি। সম্ভাবনাটা আপনি চিন্তা করেন। এখন কথা হচ্ছে যে এখানে দুটোই আছে। সম্ভাবনা হচ্ছে আমি যদি এই প্রক্রিয়া থেকে 1% বেনিফিট নিতে পারি, তাহলে আমার অর্থনীতি কোথায় যাবে আপনি ভাবেন। আর যদি আমি না নিতে পারি, চয়েসটা কিন্তু আমার। না নিতে পারলে এই 50 বছর পরের অর্থনীতি আজকের অর্থনীতির চাইতে বহুগুণে এফিসিয়েন্ট হবে, বহুগুণে তারা পাওয়ারফুল হবে, আমাকে ভাসিয়ে ফেলবে। তখন আর বাংলাদেশে আপনি এই যেটা আমরা এখন ধরেন খুচরা কাজগুলো করি, বা খুচরা যেমন গার্মেন্টস এন্ড আদার যেগুলি লো এন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর গুলো আছে, এগুলো তো ধ্বংস হয়ে যাবে। তখন এর চেয়ে অনেক বেশি এফিসিয়েন্টলি তারা আপনি অটোমেশনের মাধ্যমে এটা করে ফেলবে, তখন আর শ্রমিক লাগবে না। এখনই হচ্ছে বাংলাদেশে যদি আপনি দেখেন গত 5 বছরে এই গার্মেন্টস শিল্পে শ্রমিকের কর্মসংস্থান কমেছে। কারণ এই যে কমেছে, কারণটা হলো যেই জায়গাগুলো আগে শ্রমিকরা করত সেটা কিন্তু এখন মেশিন করছে। এটা অটোমেশনের ফলে মেশিন করে ফেলছে বলে আমার শ্রমিকের প্রয়োজনটা পড়ছে না। এবং আমাদের টিকে থাকতে হলে আমরাও তখন দেখবে যে অটোমেশনে যেতে হবে। তাহলে দাঁড়াবেটা আমার এই যে শ্রমিকগুলো এখন যে প্রয়োজনটা আছে, 50 বছর পরে তো সেই প্রয়োজনটাও পরিবর্তিত হবে। তাহলে এই লোকগুলোকে আমি কোথায় লাগাবো? সেখানেই আপনার নলেজ ইকোনমি আসবে, সেখানেই আপনি এদেরকে কিভাবে ভোকেশনাল ট্রেনিং, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বা নলেজ বেসড ইন্ডাস্ট্রির দিকে আপনাকে যেতে হবে। তাইলে আপনি দেখবেন যে তারা কাজেও পাবে, তারা বাইরে আমরা যেটাকে বলছি যে আমাদের রফতানি, সেটাও তারা অনেক বড় বাজার পাবে। এবং আপনি 110 ট্রিলিয়ন বা $100 ট্রিলিয়ন অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে 5 গুণ বড় অর্থনীতি আমার চারপাশে তৈরি হচ্ছে। কাজে আমার সুযোগ তো অপার সুযোগ, এবং আমি তো বিশ্বাস করি যে এই সুযোগ আমরা কাজে লাগাতে পারি। কেন লাগাবো? খুব আশার কথা শুনছি, খুব আশার কথা শুনছি, এবং আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল মনে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সঙ্গে আমি যখন কথা বলছি তখনও আমার মনে হয় বাংলাদেশ থেকে প্রায় শয়ে নারী পুরুষ পাচার হয়ে যাচ্ছে, এবং এরা বাংলাদেশের থেকে আফ্রিকার মরুভূমিতে, বসনিয়ার জঙ্গলে অথবা সাগরে, সাউথ আমেরিকার জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। এবং আপনি যেহেতু কূটনীতিক ছিলেন, আপনি জানেন যে বাংলাদেশ এখন টিয়ার 2 ওয়াচ লিস্টে আছে। তো এই হিউম্যান ট্রাফিকিং কে বন্ধ করার জন্য
আমাদের দেশের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক আম, এটা কিভাবে এটা সমাধান সম্ভব, আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে। আপনার শেষ জায়গাটা দিয়ে শুরু করি। কূটনৈতিকভাবে আমরা আরেকটু সক্রিয় হতে পারি এবং হওয়া উচিত বলে আমি মনে করি। যেমন ধরুন, আমি যখন কলকাতায় কাজ করি, সেটা আমি বলছি 99-2000 সালের কথা। ভারতেও কিন্তু আমাদের অনেক মানুষ জেলে আছে এবং আমার সাথে তখন ছিলেন প্রথম সচিব, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সচিবালয়ে কাজ করেছেন সুরাইয়া বেগম। তার সহযোগিতায় কিন্তু আমরা কলকাতা বা আশপাশের জেলাগুলোতে ঘুরে প্রায় 45 জন বাংলাদেশি নিয়ে, যারা অনেকদিন ধরে জেলে ছিলেন, তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম বাংলাদেশে। এবং আপনি যদি আমাকে বলেন, আমি শুধু একজন কূটনীতিক হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আমি মনে করি যাদের হাতেই ক্ষমতা আছে বা যারাই ক্ষমতাটাকে ব্যবহার করার অধিকার রাখে, তাদের জন্য এটা কিন্তু একটা দায়িত্ব যে যারা বিদেশে বিপদগ্রস্ত হন বা হচ্ছে, তাদেরকে একটুখানি সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়া। তার কারণ হলো, বাংলাদেশে আমরা সবাই নিজেদেরকে রাজা ভাবতে পছন্দ করি, কিন্তু বাংলাদেশের বাইরে গেলে কিন্তু আমরা খুব অসহায় বোধ করি। এটা আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো কাজে সেই জায়গায় এই আমাদের কূটনৈতিক ভাবে আরেকটু সক্রিয়, আরেকটু মানবিক, আরেকটু সংবেদনশীল হওয়ার জায়গাটা কিন্তু আছে। যেটা আপনি যদি বলেন আমাকে এখন কি সেটা আছে, আমার মনে হয় সেই ফোকাসটা আমরা এখন আনতে পারিনি। এটা আনবার জন্য আরো সক্রিয় হওয়া দরকার এবং সেটা আমাদের কূটনীতির একটা অন্যতম উপাদান হিসাবে হতে পারে। বিভিন্ন দেশে আছে, যে দেশগুলোতে আমাদের জনশক্তি রফতানি হয়, সেই জায়গাগুলোতে আমাদের কিছু সাপোর্ট স্ট্রাকচার আছে, কিন্তু আমার ধারণা আরো বেশি সক্রিয় এবং সংবেদনশীল হওয়ার সুযোগ আছে। এবার আপনি যেটা বললেন প্রথম অংশটা, এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে মানুষ পাচার হচ্ছে, যেটা ধরেন যাদেরকে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে ভুল তথ্য দিয়ে, সেটাকে আমি পাচার করব। অনেকে কিন্তু স্বেচ্ছায়ও যাচ্ছে। কাজেই যারা স্বেচ্ছায় যাচ্ছেন তারাও গিয়ে বিপদে পড়ছেন, যারা ট্রাফিক হন তারাও বিপদে পড়ছেন। তবে আমি যেটা মনে করি যে এখানে দুটো বিষয়ই কাজ করছে। একটা হচ্ছে যে পুশ ফ্যাক্টর কাজ করছে, আর একটা হচ্ছে পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টরটা হচ্ছে বাংলাদেশে এখন ধরেন যে ধরনের অর্থনৈতিক বাতাবরণ, সেখানে আমরা প্রত্যেকেই প্রায় সকলেই প্রতিদিনই বড়লোক হয়ে যেতে চাচ্ছি। আমি একবার একটা ছোট দৃষ্টান্ত দিয়ে বলি। 11 সাল কি 12 সাল হবে, আমি একটা কম্পিউটার স্কুলে গেলাম। ওখানে আমাকে ছেলেপেলেরা, যেহেতু আমি এক সময়তে এই ধরনের কাজ করতাম, বাইরে কাজ করতাম, আমাকে পরিচয় করে দেওয়ার পরে বললো, স্যার আমাদেরকে পাঠিয়ে দেন না বাইরে। আমি বললাম যে ভাই, আপনারা তো শিখছেন, এটা তো ভালো কাজ, কম্পিউটারটা শিখে নেন, তারপরে বাইরে গেলে আপনি দেখবেন যে খুব ভালো চাকরি পাবেন। আমাকে কি বলছে জানেন তো, স্যার এগুলি ভালো লাগে, এগুলি করে হবে না, আপনি স্যার আমাদের যত তাড়াতাড়ি পারেন পাঠিয়ে দেন। তাই আমি বললাম যে ভাই, আপনি তো এগুলো না শিখে গেলে তো ওখানে গিয়ে তো যেন তেন প্রকারের কাজ করতে হবে, আপনারা জানেন ওখানে গিয়ে কি করতে হবে। বলে, স্যার এগুলি বলেন না স্যার, আমাদের খালি আমাদের পাঠিয়ে দেন, আমরা ব্যবস্থাটা করে। এখন এই যে মানসিকতাটা, যে আমি ওখানে গেলেই বড়লোক হতে পারবো, এই মানসিকতাটাও কিন্তু খানিকটা পরিবর্তন প্রয়োজন। বর্তমান আর্থিক কাঠামোর কারণে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। এবং দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে বাংলাদেশে কর্মসংস্থানের যে সমস্যাটা আছে, এটা আমরা মানি আর না মানি, 20 লক্ষ তরুণ প্রতি বছর কর্মসংস্থানে ঢুকছে বা কর্মের জন্য বাজারে আসছে। আমরা 10 লক্ষকে কাজে লাগাতে পারছি, তার মধ্যে প্রায় অর্ধেক বাইরে যাবে, এটা ধরে নিই। আর বাকি যে 10 লক্ষ আছে, তারা কোথায়, তার হিসাবও কিন্তু আমরা সবসময় পাই। তো কাজে আমার এখানে যদি আমি কর্মসংস্থানটাকে শক্তিশালী না করতে পারি, আমি যদি এখানে তাদের ভবিষ্যতের জন্য যথেষ্ট পরিমাণে আশাবাদ তৈরি করতে না পারি, তাইলে তো তারা কি করবে, তারা তখন চেষ্টা করবে বাইরে যাওয়ার জন্য। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এবং সেক্ষেত্রে যদি আমরা সকলেই মনে করি যে আমাকে বড়লোক হয়ে যেতে হবে কালকে সকালে, তাহলে তো আমি আরেকটা
পথ আমরা পেলাম, এবং সেই অ্যাট্রাকশনটা কিন্তু, যেটা আমি পুল ফ্যাক্টর বলছি, ওইটা বাইরে থেকে কিন্তু আসছে। যারা বাইরে গেছে, 1 কোটি মানুষ বাইরে আছে, তারা সকলেই টাকা পয়সা পাঠায়। এখানে যারা আছে তারা দেখছে যে পাশের বাড়ি আগে টিনের ঘর ছিল, এখন তো দালান হয়ে গেছে, পাকা ঘর হয়ে গেছে। ও পারলে আমি কেন পারছি না? কাজে আমারও যাওয়া দরকার, আমি তাহলে এবার চলি ভাই, বলো কিভাবে যাওয়া যায়। বলে ভাই এখন তো আসতে পারবা না, ভিসা নাই। আরে ভাই ভিসার দরকার নেই, আমি খালি কোনো রকম কেমনে আসতে পারলে বলো। তখন এই দালালের খপ্পরে পড়ে, ট্রাফিকারদের খপ্পরে পড়ে। এগুলো হচ্ছে একটা দিক। কাজে এখানে আপনাকে একটা এডুকেশন, এটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এই যারা পটেনশিয়াল মাইগ্রেন্ট তাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছে, কিন্তু এটাকে আরো শক্তিশালী করা দরকার। যে এটা একটা বিপজ্জনক জায়গা, যেটা আপনি সাহারা মরুভূমির কথা বলছিলেন, আপনি ভূমধ্যসাগরে গিয়ে মারা যাচ্ছে, এগুলো বিপজ্জনক জায়গায় গেলে বিপদে পড়বা। তুমি যথেষ্ট, তোমার এখানে যেটুকু দক্ষতা দরকার সেটা নিয়ে তুমি স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে পারো, সেটা করা যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে বাইরে জনশক্তি রফতানির জায়গাটাকে আরেকটু প্রসারিত করা, কিন্তু সেটার জন্য কিন্তু আমাকে ডোমেস্টিক্যালি কাজ করতে হবে। কারণ বাইরে আমার লোকটাকে যে নেবে, সে তো তার প্রয়োজনে নেবে, তার প্রয়োজনটাকে আমার আমার হিসাবের মধ্যে এনে আমি যদি লোকগুলো তৈরি করতে পারি, তাহলে আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সাযুজ্য তৈরি করতে পারবেন। এবং সেখানে আমার ধারণা আমাদের অভ্যন্তরে যথেষ্ট পরিমাণে কাজ করার সুযোগ আছে। এবার লাস্ট অ্যাঙ্গেলটা বলবো আপনাকে, আপনি মেয়েদের কথা বলছেন, এই ক্ষেত্রে 2টা ধরনের আমরা দেখছি। একটা হচ্ছে যারা যারা স্বাভাবিক প্রক্রিয়ায় জনশক্তির অংশ হিসেবে যাচ্ছেন, তাদের অনেকে কিন্তু বাইরে গিয়ে এবিউজড হচ্ছে, এবং সেখানে সেটা একটা আমাদের জন্য আমি বলবো যে বিপজ্জনক জায়গা। আরেকটা হচ্ছে মেয়েদেরকে ফুসলিয়ে আশপাশের দেশগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং ট্রাফিক হয়ে মধ্যপ্রাচ্যও যাচ্ছে। সেই জায়গায় সরকারিভাবে এখানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে আরো বেশি শক্তিশালী উদ্যোগের প্রয়োজন, এবং আপনি যেটা বলছিলেন গুড গভর্নেন্সটা এখানে খুব জরুরি দরকার। তার কারণ হলো মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, জীবন হারাচ্ছে, এবং সেই জায়গায় যারা এখানে এই ম্যান পাওয়ারে ব্যবসা করে তাদেরকে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসা, এবং লাইসেন্স দেওয়ার সময় তার ব্যাকগ্রাউন্ড চেক করা, মাঝে মধ্যে রেগুলার বেসিসে তার ইন্সপেকশন যেগুলো আছে, যে স্বাভাবিক প্রক্রিয়াগুলো, ওভারসাইট প্রক্রিয়াগুলো আছে, সেগুলোকে শক্তিশালী করা দরকার বলে মনে করছি। এবং সেগুলো করতে পারলে, এটা যদি সামগ্রিক অর্থে আমরা এই বিষয়টা, এগুলো তো মানুষ আপনি বসিয়ে রাখতে পারবেন না, তারা আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে। কাজে এখানে মোটিভেশন থেকে শুরু করে, দক্ষতা প্রদান থেকে শুরু করে, আমাদের যে প্রক্রিয়াগুলো, বাইরের বাজারগুলো দেখার থেকে শুরু করে, আমাদের এখানে সক্ষমতা, দক্ষতা, শিক্ষা, এই জায়গাগুলো শক্তিশালী করা, এটা একটা ফুল প্যাকেজ বা কম্প্রিহেন্সিভ একটা পার্সপেক্টিভ থেকে দেখা প্রয়োজন মনে করছি। তা না হলে আপনি যেটা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা টিয়ার 2-তে আছি, টিয়ার 3-তে নামলে কিন্তু বিপদ হবে, স্যাংশনের নিচে পড়ে যেতে পারে। কাজে এটা একটা কূটনৈতিক অ্যাঙ্গেলও কিন্তু আছে। কাজে আমি বলবো যে এখনকার প্রেক্ষাপটে যেখানে মানুষ সচেতন, সংযুক্ত, এবং মানুষের প্রত্যাশা বাড়ছে, সুযোগ বাড়ছে, সেই জায়গাগুলোতে আমরা এটাকে যদি ব্যাপক একটা বড় দৃষ্টিভঙ্গি বা আঙ্গিকে না দেখি, যেখানে অনেকগুলো সংস্থা, অনেক মানুষ, অনেক শাখা প্রশাখা আছে, যাদেরকে এই সমন্বয়ের মধ্যে নিয়ে না আসতে পারলে, এবং তাদেরকে সমভাবে যদি আমরা কার্যক্রম বা কার্যক্ষম না করতে পারি, তাহলে কিন্তু এই জায়গাটাতে আমরা বিপদের জায়গায় আছি। এবং যদি কোনো কারণে আমরা টিয়ার 3-তে চলে যাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কূটনৈতিকভাবে একটা বিপদ ডেকে আনতে পারে। আমার মনে হয় যে আমরা গত কিছুদিন ধরে সরকার কিছু উদ্যোগ দেখছি আমরা, যারা মানুষ পাচার করে বিপদগ্রস্ত হয়েছে লিবিয়া, ইরাক এবং বিভিন্ন জায়গায়, তাদেরকে ধরবার জন্য সচেষ্ট আছে। কিন্তু এটা একবার দুবার নয়, এটা একটা ধরবার একটা পর্যায়, সর্বকালীন সবসময় চালু একটা ওভারসাইট মেকানিজম থাকলে আমার মনে হয় যে হয়তো এই কাজটা যারা করে তারা একটু নিবৃত্ত করা যায়। কিন্তু শুধু তাদেরকে নিবৃত্ত করলে শেষ হবে না, যেটা যারা যেতে চায়, যারা যে কোনো রিস্ক নিয়ে যেতে চায়, তারাও যাতে সেই রিস্কটুকু না নেয়, দুবার ভাবে, সেই সচেতনতা ওই সচেতনতাটাও তো একটা করা উচিত, বিভিন্ন ব্যক্তিগত সেক্টর থেকে হলেও
আমি আপনার সাথে একেবারেই হ্যাঁ, একমত, হ্যাঁ। একেবারেই একমত হুম, এবং সেটা ন্যাশনাল মিডিয়া না শুধু লোকাল মিডিয়াগুলো উহু, দরকার। কারণ এবং ধরেন আমরা এই যে আজকাল ছেলেপেলেরা তো ইয়াং ছেলেপেলেরা তো Facebook-টেসবুক নিয়ে ব্যস্ত থাকে। ওইসব জায়গায়ও কিন্তু আমাদের যেতে হবে। করা টেকনোলজি উচিত ওই সে। জায়গাতে যেখানে, সোশ্যাল যেখানে মিডিয়া। হুম, তাদেরকে রিচ আউট করা যায়, সোশ্যাল মিডিয়া হুম, 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 এগুলো হুম। সব জায়গাতে যাওয়া দরকার। কারণ এখন আমরা না হলেও তারা কিন্তু দেখবেন আপনি ওই সৌদি আরবে কি কাতারে কি মালয়েশিয়ায় কারা আছে তার সাথে যোগাযোগ করছে। ওখানে কিরকম অনেক টাকা বানানো যায় সেই গল্প শুনছে। তাতে করে সে মোটিভেটেড হয়ে যাচ্ছে। এখন তাকে প্রপারলি মোটিভেট করার জায়গাটাতে আমরা কাজ হচ্ছে, কিছু কাজ হচ্ছে কিন্তু আরো ব্যাপকভাবে হওয়া দরকার এবং এটা একটা রেগুলার প্রসেস থাকা দরকার। তা না হলে কিন্তু এই তরুণরা গিয়ে বিপদগ্রস্ত হচ্ছে। মনে হ্যাঁ, রাখতে আমি তারা ভয় না আমি করে আমার পরিবারে আমি আমার শো এর মাধ্যমে বলতে চাচ্ছি, এটা কিন্তু যারা আসতে চাচ্ছেন, বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন, তারা কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। জনাব হুমায়ূন কবির যেটা বললেন এবং আমিও আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা এই প্রচেষ্টা থেকে বিরত থাকুন। এখন আম এটা আপনাদের কারো জন্যই মঙ্গলকর নয়। উম তো আম হুমায়ূন ভাই, আ অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। দর্শক যেন মনে রাখে আপনার কথাগুলো। খুব মূল্যবান কথা শুনলাম। আমরা যেটা শোনার প্রয়োজন, শোনানোর মানুষও বোধহয় আমরা একে, একে করে হারিয়ে ফেলছি। তো আমি আশা করব আপনি আরো দীর্ঘদিন বেঁচে থাকেন এবং আমাদের জন্যে কাজ করে যান, দেশের জন্য কাজ করে যান, দেশের মানুষকে আশার কথা শুনিয়ে যান। ভালো থাকবেন এবং আমার অনুষ্ঠানে আসার জন্যে আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনি আমাকে আপনার অনুষ্ঠানের সাথে থাকবার জন্যে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার যারা দর্শক বন্ধুরা তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আর ২ দিন পরেই কিন্তু বিজয় দিবস এবং এটা আমাদের জন্যে আনন্দের দিক থেকে এর চাইতে বড় আনন্দ আমাদের জীবনে কিন্তু আর আসেনি এখনো পর্যন্ত। তো কাজেই বলব যে এই অর্জন, এই বিজয়ের দিনটা আমাদের এই আনন্দটাকে চিরস্থায়ী করুক এবং যারা যেটা বলেছি আগে যারা আত্মত্যাগ করে গেছেন তাদের প্রতি যেন আমরা শ্রদ্ধা জানাই। তারাও আমাদের মতো মানুষ ছিল। তাদেরও স্বপ্ন ছিল। তাদের স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সেদিকে সেটা মনে রেখে আগামী দিনের দিকে আমরা তাকিয়ে রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুধী দর্শক, যারা দেখলেন আমার অনুষ্ঠানটি এতক্ষণ ধরে, তাদের সবাইকে বলছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বাঁচবেন। সেই পর্যন্ত দেখতে থাকুন কবিতার সাথে।